গুড। সুধী দর্শক ভালো আছেন নিশ্চয়ই। আমন্ত্রণ আমাদের ক্রাইম ফিকশনে। এবার আমরা দেখব রাজবাড়ী জেলার বাহরাইন প্রবাসী মুক্তার মণ্ডলের পরিবারে ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক ঘটনা। দর্শক তাহলে দেখতে থাকুন কি ঘটেছিল সেদিন মুক্তার মণ্ডলের পরিবারে। হ্যাঁ, এই তো আমার আব্বু এখন লক্ষ্মী ছেলের মতো নাস্তা খাবে না। তুমি বড় হয়ে কি হবে আব্বু? বড় হয়ে আব্বু পাইলট হবো। পাইলট হবে? গুড। তাহলে তো তোমাকে অনেক পড়াশোনা করতে হবে। ক্লাসে ফার্স্ট হতে হবে। হতে পারবে তো? পারবো। আব্বু আমার এবার একটা নতুন সাইকেল কিনে দেবা। আবার সাইকেল? আচ্ছা ঠিক আছে, দিলাম। আগে টাকা শোনো আব্বু, আজ তোমার সঙ্গে আমি স্কুলে যাবো না। ওই বাড়িতে মিস্ত্রি কাজ করতেছে তো, তুমি আজ রাজুর সঙ্গে স্কুলে যাবে। কি পারবে না? পারবো। কিন্তু আবার ঠিক সময় ফিরে আসবে, ঠিক আছে? কিরে রে বাপ, হ্যাঁ কাকু সেই ছোট্ট নীল হয়ে গেল, হ্যাঁ বাবার কোলে বসে খাইতেছো, হ্যাঁ তোরা তুই বাপ বেটা পারস। আচ্ছা মুক্তার। জি ভাইজান। মিস্ত্রি নিশ্বাস করে ওই যে পশ্চিম পাড়ার সাদ্দাম আছে না, ওরে নিছি। আচ্ছা তোর কাঠকুন্ড কম পড়ছে? কিছু কাঠ কম পড়ছে, তো আজকে লাগবে না, আগামীকালকে লাগবে। আচ্ছা যেটু কম পড়ছে আমার আগেই বলবি, আমি মিলের থেকে ভাঙ্গে এনে দিবি। জি ভাইজান। আচ্ছা আসি। সাদ্দাম, জি ভাই, ভালো আছেন ভাই? ভালো আছো? এখনো তো তুই কাঠ নিয়ে নাড়াচাড়াই করতেছিস, কাজ করবি কখন? কাজ করতেছি ভাই, কাঠ একটু কম কম তো, কাঠ কম? মাল মিলাই পারতেছি না ভাই। কয় সেফটি আছে কাঠ? কাঠ মোটামুটি 16-17 সিফটি আছে। আর কয় সেফটি লাগবে? আর লাগবো ভাই 3-4 সিফটি। শোন, কাঠ যা লাগে সবাই এনে দেবো, সমস্যা নেই। আমি আরো যে কয়দিন আছি মনোযোগ দিয়ে কাজটা করে শেষ করে দিই। আমি কাজটা শেষ করে যেতে চাই, ঠিক আছে? জি ভাই। আর যে কাঠ আছে আজকে পর্যন্ত কাজ চলবে। আজকে চলবো, কালকে লাগবো। আচ্ছা অসুবিধা নাই, কালকে কাঠ নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ভাই। যা যা যা, কাজ শুরু কর, যা। আরে কি খবর দোস্ত? আরে দোস্ত বয় বয় বয়। কি রে, তোর না আজকে ট্রিপ নিয়ে খুলনা যাওয়ার কথা? আরে খুলনা যাইতাম, কিন্তু গাড়িটা একটু সমস্যা দেখা দিছে, পরে বদলিটি হালিম রে দিয়ে দিছি। গাড়ির আবার কি হইলো? গাড়ির একটু এই ব্রেকের সমস্যা, ব্রেকের কাজ করাইতেছি। শোন, গাড়িতে কোনো ত্রুটি রেখে রাস্তায় গাড়ি চালাবি না। হ্যাঁ দোস্ত, কিন্তু রিফাত কই, স্কুলে যাস নাই? না, ওই যে বাড়িতে মিস্ত্রি নিছি তো, সকালে আমি কোচিং এ নিয়ে গেছিলাম, তা স্কুলে আর একজনে নিয়ে গেছে, নিয়ে আসবে না, চলে আসবে। দোস্ত তোর ছুটি তো ফুরে আইলো রে, আল্লাহ জানে আবার কয় বছরের লাগে বাহরাইন ডুব দেশ। না রে দোস্ত, আর ডুব দিব না, এইবারই শেষ। আর একবার যাবো, বছরখানি থেকে একবার সব গুজগাছ করে চলে আসবো। ছেলেটা বড় হয়েছে না, আর এই সময় ওর পাশে থাকা আমার খুব দরকার। আমি চাই আমার ছেলেটা মানুষের মতো মানুষ হোক। এটা ঠিক কইছিস দোস্ত, আমিও তোর এই কথাটা কইতে চাইছিলাম। যাক তুই বুঝতে পারছিস। আচ্ছা দোস্ত, বাজে কয়টা? বাজে তো অনেক, আমার তো মনে হয় 2টার কাছাকাছি মনে হয়। হ্যাঁ বলিস কি? হ্যাঁ 2টাই তো বাজে। তাই তো। ব্যাপার কি? রিপোর্টার তো এতক্ষণ চলে আসার কথা। আমি কি একটু জায়গায় দেখে আসবো নাকি? না দোস্ত, যেহেতু তুই বাড়িতে মিস্ত্রি লাগাইছ, আরে কাঠ মিস্ত্রি, আরে সর্বনাশ, যে কামছর তুই যাবি গা, তোর অ্যাবসেন্সে দিতে লড়র বটে উল্টা পাল্টা করে ফেলবি। তার চেয়ে তুই মনোযোগ দিয়ে কাম দেখ, কাম রাগায় যা, আমি ওরে নিয়ে এসেছি। তুই আবার কষ্ট করবি? আরে তোর ছেলে মানে আমার ছেলে, তুই আমার দোস্ত না। যা দোস্ত, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা।
কিরে হন্তদন্ত হয়ে কই যাস কি হয়েছে? আরে ভাই একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। এই, তোর মুখে অ্যাক্সিডেন্ট ছাড়া কোনো কথা নাই। ট্রাকের ড্রাইভারি করতে করতে না তুই নিজে একটা ট্রাক গাড়ি। আরে না রে ভাই, আমার কথা শোনেন। আপনার বাতিজা মুখতারে পোলা রিফাতরে খুঁজে পাইতেছি না। ওর সকালবেলা দেখছি ওর বাপে ওরে কোলে করে নিয়ে খাওয়াইতেছে আর গপ্প করতে। আরে খাওয়াইতেছে, কিন্তু ওর বাপে তো স্কুলে নিয়ে যায় নাই। হ্যাঁ। ওই যে বাড়িতে কাঠ মিস্ত্রি লাগাইছে না, ও তো মিস্ত্রি নিয়ে ব্যস্ত। এদিক দিয়ে ওর পোলা ছুটির পরে বাইরে গেছে, বাড়িতে যায়নি। এটা খুব খারাপ সংবাদ। ওই হ্যাঁ। শোন, খুঁজছাস তুই ওই কলেজের মাঠ দিয়ে? আমি সব জায়গায় খুঁজছি, তারপরে যে আরো যেখানে যেখানে যাওয়ার লাগে এদিকে আমি দেখতেছি। আপনি এক কাজ করেন, আপনার আত্মীয় স্বজন আছে না, হ্যাঁ। এগো বাড়ি দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আমি দেখতেছি। আচ্ছা। আর তুই পাইলে কিন্তু ভাই হ্যাঁ, হ্যাঁ। আমারে কিন্তু মোবাইল করে জানাবি। হ্যাঁ মিস্ত্রি কয়জন নিছস? 5 জন। আর একটু চালাইয়া কাজ কর, এত স্লো কেন তোরা? হ্যাঁ বাচ্চু, না দোস্ত, সব জায়গায় তো মোটামুটি খুঁজলাম, কোনো হানে তো পাইলাম না। ওই কলেজের পিছনে দেখছিস? আরে স্কুল কলেজের ভিতরে বাইরে, মাঠের পিছনে, কলেজের পিছনে সব জায়গায়। আসুন, ওই নিয়ামত ভাইয়ের সাথে দেখা হয়েছিল। হ্যাঁ রে, কইছি উনিও তো আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজতে গেছে। 6 নভেম্বর 2013 রাজবাড়ী জেলার চরনারায়ণপুর গ্রামের বাহরাইন প্রবাসী মুক্তারের ছেলে রিফাত, বয়স 11, পঞ্চম শ্রেণীর ছাত্র। সকালে স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে গেলে আর ফিরে আসে না। সকাল 9:30 থেকে শুরু হওয়া ক্লাস পরীক্ষা দুপুর 1টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময়ের 15 মিনিট আগেই খাতা জমা দিয়ে রিফাত স্কুল থেকে বেরিয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার পরিবার। দেখা যাক এরপর কি হয়। এই যে মামুনি, কি নাম তোমার? উনাইসা। উনাইসা। তুমি কি রিফাতকে চেনো? হ্যাঁ, রিফাত ভাইয়াকে চিনি। কি দেখেছো? না, দেখিনি তো। দেখুনি? ও হ্যাঁ, কালকে বিকালে সাইকেল চালাতে দেখেছি। ও আচ্ছা, যদি রিফাতের সাথে দেখা হয় তাড়াতাড়ি বাড়িতে যেতে বলো। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। যে আমার দোস্ত ওই যে মুক্তারের পোলা রিফাতরে দেখছো? না, আমি দেখি নাই। তুই দেখছস? হ্যাঁ, রনি ভাইয়ের লগে সাইকেল করে ওদিক গেছে। রনির লোকে সাইকেলে করে গেছে। এই কয়টার দিকে? এই দুপুর 1টা বাজে। কিছু কয়ে গেছে? কই গেছে? কইছে সাইকেল দেখতে যেতেছে। রিফাতকে খুঁজতে বের হয় তার স্বজনেরা, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না তাকে। তবে রুবেল নামের একজন জানায়, স্কুল থেকে বের হওয়ার পর প্রতিবেশী রনির সাথে রিফাতকে সাইকেলে চড়ে যেতে দেখেছে। রিফাতের স্বজনরা রনিকে জিজ্ঞাসা করলে সে জানায়, পরীক্ষা শেষে স্কুল থেকে বের হওয়ার পর রিফাত তার এক বন্ধুর বাসায় যেতে চাইলে সে তাকে সাইকেলে চড়ে কিছু দূর এগিয়ে দেয়। এর বেশি সে কিছুই জানে না। রিফাতের স্বজনরা ফিরে আসে বাড়িতে। দেখা যাক এরপর কি হয়। ওই মুক্তার, ভাইজান, রিফাত আইছে না? এখনো তো ভাইজান আসলো না। তুই এখনো বসে আছিস? ওই যে বাচ্চুর একটু আগে পাঠাইলাম। আরে বাচ্চু কি খুঁজবো? বিপদ কি কই আসে নাকি? হ্যাঁ, তোর কান বড় হইলো না তোর সাওয়াল বড় হইলো? ভাইজান খারাপ কিছু না তো? না, এরকম কিছু মনে হইতেছে না। তবে তোর এনে বসে থাকা ঠিক না, খুঁজাখুঁজি কর। আমি তো 7 মন লোক মাইরা আইলাম। আচ্ছা দেখ কেডা রিং করছে। হ্যাঁ বাচ্চু, আরে দোস্ত না, মোটামুটি যে সব জায়গায় করলি সব জায়গায় তো খুঁজলাম, কোনো হানে তো পাইলাম না। রিং দিছিল কেনা? ভাইজান বাচ্চু কোনো জায়গায় রিফাতরে পাচ্ছে না খুঁজে। ভাইজান আমার জানি কেমন ঠেকতেছে, খারাপ কিছু না তো? আরে না, এত ঘাবড়ানোর কি আছে? এক কাজ করি,
সচেতন নাগরিক হিসেবে অন্তত থানায় যে একটা জিডি করি, তারপরে আমরা সবাই মিলে খুঁজি। এখনো আমার মন বলতেছে খুঁজলে পাওয়া যাবো। আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। আমি কলটা দিয়ে দিই। বাচ্চু, হ্যাঁ তুমি একটু থানার গেটে যাও। ওকে স্যার স্যার বাইরে তো চেঁচামেচি কান্নাকাটি ব্যাপার কি? একটা ছেলে মিসিং, ওর বাবা আর 2 ভদ্রলোক এসেছেন আপনার সাথে কথা বলতে চান। ও ওকে পাঠিয়ে দিন। ওকে স্যার, প্লিজ আসুন, প্লিজ আসুন 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 আসুন। বসুন প্লিজ। আরে ভাই ধৈর্য ধর বন্ধু। প্লিজ বলুন কি হেল্প করতে পারি? স্যার আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। ছেলেকে বুঝতে পারছি না। নাম কি? রিফাত স্যার। বয়স? বয়স 11 স্যার। 11 বছরের বাচ্চা। স্কুলে পড়ে? কখন থেকে খুঁজে পাচ্ছেন না? স্যার ও প্রতিদিন 1টার মধ্যে বাড়ি ফিরে আসে স্যার, আজ এখন পর্যন্ত আসেনি। ভালোভাবে আশেপাশে খুঁজে দেখেছেন তো? জি স্যার, আমি প্রতিবেশীর কাছে এবং আত্মীয় স্বজনের কাছে খোঁজ নিচ্ছি স্যার, কোথাও তারা খুঁজে পাওয়া যায় না স্যার। আপনার নাম কি? আমার নাম মুক্তার হোসেন। কি করবেন? স্যার আমি বাহরাইন থাকি, দর্জি কাজ করি স্যার। 3 মাসের ছুটিতে আসছি। আচ্ছা খেলাধুলার জন্য বাইরে কোথাও যায়নি তো? না স্যার, খেলাধুলা করবো কে? আর ও তো স্যার সোহা ছাত্র, একেবারে বইয়ের পোকা স্যার, সব সময় বই পুস্তক নিয়ে ব্যস্ত থাকে। তবে স্যার ওর একটা মাত্র শখ আছে, এটা হলো সাইকেল চালানো স্যার। এর লেগে ওর বাপে স্যার 11 বছর বয়সে 6 বার 6টা সাইকেল কিনে দিছে স্যার। আপনি কে? আমি স্যার বাচ্চু। বাচ্চু? আপনার সাথে ওনার কি সম্পর্ক? স্যার আমার বন্ধু, মানে স্যার আমার বাল্য বন্ধু স্যার। আপনি কি করেন? আমি স্যার ট্রাক ড্রাইভার। ট্রাক ড্রাইভার? জি স্যার, আমি আন্তঃজেলা ট্রাক ড্রাইভার স্যার, সমগ্র বাংলাদেশ। আচ্ছা আপনাদের সাথে পারিবারিক কোনো শত্রুতা নাই তো? জি না স্যার, আমাদের সাথে কারো শত্রুতা নেই স্যার। আমি স্যার বাড়িতেই থাকি, ও স্যার বাহরাইনে থাকে। আর আমার আরেকটা ভাই আছে স্যার, ফার্নিচারের কাজ করে ঢাকায় স্যার। তাহলে আমরা বিষয়টা দেখছি। মিস্টার হাসান স্যার, আপনাদেরকে নিয়ে চিঠির ব্যবস্থা করি। স্যার আমার একমাত্র সন্তান স্যার, আমার একমাত্র সন্তান। শান্ত হন, আমরা দেখছি। স্যার আমরা আপনার সুবিবেচনা কামনা করি। অবশ্যই। স্যার আমার স্যার একমাত্র ভাতিজা স্যার। স্যার আমার ছেলেটাকে প্রচন্ড আদর করে স্যার। আজ সকালে স্যার ও স্যার কোলে বসে স্যার বাচ্চাদের মতো নিজে হাতে স্যার নাস্তা করেছে স্যার। আপনি বিষয়টা দেখবেন স্যার। কথা দিচ্ছি দেখবো আপনি। সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে রিফাতের পরিবার এবার থানায় আসে। ওসি সাহেব একটি জিডি করার পরামর্শ দেন, তারপর তারা জিডি করে। দেখা যাক এরপর ঘটনা কোন দিকে যায়। আসসালামু আলাইকুম। কাকা থানাতে কোনো রিফাতের খবর পাইলেন নি? না রে, কোনো খবরই নাই। না আর ঢাকা ক্যাম্প কাকারে জানাইছিলেন? না। আমি জানাই। কি আমরা এটা খবর জানা? আচ্ছা তাহলে আমি ফোন দিতেছি। এটা ফোন দিয়ে জানিয়ে দিই। সোনার চাকার মতন সকালবেলা নাস্তা করে গেল। আচ্ছা এক কাম কর, এই মালটা তো আজকে ডেলিভারি দিতে হইব। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম কাকা। কে বলছেন? কাকা আমি আপনাকে যে পাশের বাড়ির রনি। ও রনি, কি হয়েছে রে বাবা বল। কাকা ওই যে আপনার বাতিজা রিফাত আছে না? কি হয়েছে রিফাতে? কাকা রিফাত রে তো সকালতে খুঁজে পাইতেছে না। কস কি আশেপাশের সব জায়গায় খোঁজা হয়েছে? হ কাকা। হাসপাতাল, ক্লিনিক? হ কাকা খুঁজতেছে। ও আচ্ছা ঠিক আছে, আমি তাইলে তাড়াতাড়ি বাড়িতে আসতেছি। হ্যাঁ, আর এর মধ্যে যদি কোনো খোঁজ হয় তুই আমারে বলিস। আচ্ছা কাকা শোনেন,
আমার একজন একটা নাম্বার দিছে বুঝছেন, কইলো যে এই নাম্বারে ফোন দিলে নাকি আপনার ভাতিজার ব্যাপারে জানতে পারবেন। হ্যাঁ নাম্বারটা বল। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। বনিকো টেকার গন্ধ বইতেছে। আসসালামু হ্যাঁ এখানে কি রিফাত আছে? হ্যাঁ বেটা, রিফাতের বাবা কিনা দিছে সিম। এই নাম্বারে ফোন দাস, ফোন রাখ বেটা। ভাই এইভাবে কথা বলছেন কেন? এই বেটা তুই কি আমার বোনের জামাই লাগাস? তোর লগে আমি রসের রসের গপ্প করবো বেটা, ফোন রাখ। ভাই ভাষা খারাপ করে কথা বলেন কেন ভাই? রাখ তুই বেয়াদব। ওষুধে কামে দিছে, লাইনটা একদম পরিষ্কার। আরে রাজনীতি বুঝলি না। এই নাম্বারটা দেখতে কি নাম্বার দিচ্ছে? এটা ভুয়া নাম্বার দিচ্ছে। আচ্ছা শোন, আমি একটা ইমার্জেন্সি বাড়িতে যাইতেছি। হ্যাঁ তুই দোকানের সব কিছু ভালো মতো দেখে রাখিস। হ্যাঁ কোনো কাস্টমার ডেলিভারি দিয়ে টাকাটা নিস। হ্যাঁ আচ্ছা ভালো থাক। রিফাত নিখোঁজের ঘটনায় তার পরিবার ভেঙে পড়ে। এদিকে প্রতিবেশী রনি ঢাকায় ফোন করে রিফাতের চাচা কিয়ামকে জানায় রিফাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে একটি ফোন নাম্বার দিয়ে বলে এটি রিফাতের বন্ধুর ফোন নাম্বার, এখানে হয়তো রিফাতকে খুঁজে পাওয়া যেতে পারে। কিন্তু কিয়াম ওই নাম্বারে ফোন করলে অপর প্রান্ত থেকে জানায় এটি রং নাম্বার। কিয়াম হতাশ হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। দেখা যাক এরপর কি হয়। ধৈর্য ধর। রাত হয়ে গেল, এখন বন্ধু কোনো খবর আসলো না। ছেলেটা কোথায় আছে, কেমন আছে? আরে থানায় তো আমরা জিডি করছি, পুলিশের দায়িত্ব নিছে, দেখিস ঠিকই অনেক খুঁজে বাই করবো। ধৈর্য ধর ভাই, ধৈর্য ধর, চিন্তা করিস না। আমি একটু যাই রে, বাজেট খুঁজাম। চিনি না। হ্যালো, রিফাতের বাবা বলছে। জি 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 বলছি। আপনি কি বলছেন? আপনি আমারে চিনবেন না, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। শুনেন, আপনার ছেলে রিফাতকে যদি জীবিত পাইতে চান, নগদ 15 লাখ টাকা রেডি রাখবেন। খবরদার থানা পুলিশের কাছে যাবেন না। আমি কিন্তু বায়োস্কোপ দেখানোর মাস্টার। খালি ঘরে বসে বসে খালি আপনার পুরো বায়োস্কোপ দেখবেন। এই কি চমৎকার দেখা গেল, রিফাত নিয়ে লাশ গেল। আর এই নাম্বারে ফোন দিয়েন না, এই নাম্বারে ফোন দিলে আমার পাইবেন না। আপনি যদি টাকা রেডি রাখেন, সময় হইলে আমি আপনার খুঁজে পাই দেব। আপনি বিদেশি নোটগুলো রেডি রাখেন। রাখলাম। আসসালামু আলাইকুম। হ্যালো 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 হ্যালো, কে ভাইজান রিফাতকে অপহরণ করছে। ওরা 15 লাখ টাকা চাঁদা দাবি করতেছে। 15 লাখ? হ্যাঁ ভাই, রিফাতের কোনো খবর পাইছেন? না রে, ভাই না, এই তাহলে এখন কি হইব মিয়া ভাই? অপহরণকারীরা 15 লাখ টাকা দাবি করতেছে। কোন কি ভাই 15 লাখ টাকা চাইছে? ভাইজান আমগো দেরি করা ঠিক হবো না, আমরা থানায় গিয়ে বিষয়টা জানাই। তো জানাইতেই হবে। এই তুমি বাইরে থেকে আসছো, তুমি থাকো, আমরা থানায় জানাই। কাকা শুনছেন কি করলো? 15 লাখ টাকা। মিয়া ভাই তো তাই কইলো। এত টাকা কই পেবেন? রিফাতকে খুঁজতে খুঁজতে তার পরিবার যখন ক্লান্ত, ঠিক তখন একটি অপরিচিত নাম্বার থেকে রিফাতের বাবার কাছে একটি ফোন আসে। অপর প্রান্ত থেকে জানায় রিফাতকে ফিরে পেতে হলে 15 লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। রিফাতের পরিবার এবার ছুটে যায় থানায়। দেখা যাক পুলিশ এবার কি ভূমিকা রাখে এই অপহরণের ঘটনায়।
আরে মুক্তা সাহেব বসুন বসুন প্লিজ বসুন। কোনো নতুন তথ্য পাওয়া গেল? জি স্যার স্যার একটা অজানা নাম্বার থেকে আমার ফোন দিছে স্যার। অজ্ঞাত নম্বর থেকে ফোন? কি বললো? স্যার ফোন করে আমার কাছে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে স্যার। তার মানে তো অপহরণ কেস। জি স্যার। আচ্ছা যে নাম্বার থেকে ফোন করা হয়েছে সেটা একটু দেন তো। আচ্ছা মুক্তা সাহেব আপনি একটু কল করে দেখুন তো ধরে কিনা। স্যার আমি অনেকবার ফোন দিয়েছি স্যার, ফোনটা এখন বন্ধ স্যার। বন্ধ স্যার। আচ্ছা ঠিক আছে স্যার তাহলে তো বিষয়টা স্যার জলজলা পানির মতো পরিষ্কার স্যার। রিফাতকে অপহরণ করছে স্যার। আপনারা যেমনি পারেন কে বা কারা অপহরণ করছে সবাই খুঁজে বাইর করেন, ধরে আনেন স্যার। আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি, আমাদের কাজটা আমাদের করতে দিন। স্যার আমার একমাত্র ভাতিজা স্যার, ওকে অক্ষত অবস্থায় পেতে চাই স্যার। তার কিছু হলে স্যার আমার পরিবারের অনেকে বাঁচবে না স্যার। আমি কথা দিচ্ছি আমরা আমাদের দিক থেকে দেখবো। আমি যেভাবে বললাম সেভাবে আপনারা একটু দেখেন, বার্গেনিং করলে আমরা সময় পাবো, তাকে ধরা সহজ হবে। স্যার আপনার একটা আঙ্গুলের ইশারায় স্যার কত কিছু হয় স্যার। ডোন্ট বি ওরিড, আমি তো আছি, দেখছি। প্লিজ ডক্টর সাহেব আমাদের কাছে স্যার বিষয়টা স্যার হ্যালো মিস্টার হাসান, আপনি একটু রুমে আসুন। মুক্তা সাহেব এসেছিলেন ছেলে নিখোঁজের ব্যাপারে জিডি করে গেলেন। জি স্যার। তার কাছে একটা অজ্ঞাত নাম্বার থেকে ফোন এসেছিল। তাই নাকি? হ্যাঁ, মুক্তিপঞ্চে 15 লাখ টাকা দাবি করেছে। এই যে সেই নাম্বারটা, আপনি এই নাম্বারের চেষ্টা করতে থাকুন, দেখুন খোলে কিনা। যদি খোলে সেটার অবস্থা বোঝার চেষ্টা করবেন, লোকেশনটা বের করবেন। এরপরেও আপনি টোটাল কল লিস্ট দেখে ডিটেলস চেক করবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। রিফাত অপহরণ হওয়ার পর থানায় মামলা হয়। যে নাম্বার থেকে অপহরণকারীরা ফোন করেছিল, পুলিশ এবার সেই নাম্বারের কল লিস্ট বের করে আনার উদ্যোগ নেয়। দেখা যাক সেই কল লিস্ট থেকে সন্ধান মেলে কিনা রিফাতের অপহরণকারী চক্রে, ফিরে পায় কিনা রিফাতকে তার পরিবার। দেখতে থাকুন। ভাইজান কি ব্যাপার, এটা আবার আমার বাইকে আনলেন কি? মুক্তারের যে অবস্থা, ও তো আর মুভ করতে পারবো না এই বিষয়ে। যা করার আমার আর তোর করা লাগবে ভাই। এটা ঠিক আছে ভাইজান, আপনি তো জানেনই রিফাত আমার দোস্ত মুক্তারের পোলা, তার মানে আমারও পোলা। আমি ওইভাবেই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যেতেছি, চেষ্টার কোনো ত্রুটি করতে না। বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি খবর? আপনার তো ফোন টোন করলেন না। আপনার ইচ্ছা মতো কি আমার ফোন করতে হবে? না না, তাইলে এখন কোথায় কিভাবে আসতে হবে এটা বলতে হবে না? আপনি কি ঠিক করলেন আমার সেটা জানা দরকার, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে এখন শোনেন, আমি গরিব মানুষ ভাই, এখন আমার অ্যাবিলিটি যতটুকু সম্ভব আমি আপনার দেবো আর কি। আপনার ছেলেকে যে কিডন্যাপ করতে পারছে সে কি আপনার ব্যাকগ্রাউন্ড জানে না? কে করছে কে সেটা তো আমি কেমনে করবো? টাকা পয়সা কার জন্য কামাবেন? না 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 ভাই, আমার থাকলে আপনি দিয়ে দেবো এমন কোনো কথা না, আপনি জানেন না, তাই আপনার কাছে আমি জোরাতে মাছ চাচ্ছি ভাই, বুঝছেন? আপনাকে আসলে ফোন দিতাম না, বুঝছেন? আপনার ছেলেটা খুব মিষ্টি। হ্যাঁ, মানে আমার হাতে কামড় দিছে তো, মানে আমার একটাই ছেলে, বুঝছেন? মানে আপনার আমি খুব, যদি এটা যদি মাথায় থাকে তাহলে একটা কাজ করেন। বলেন। ওই কোনো প্রকার কোনো ঝামেলা করেন না। না না, আমার কোনো ঝামেলার দরকার নেই, আপনার কাছে আমি জোর হচ্ছে মাপ চাচ্ছি, আমার ঝামেলার দরকার নেই। আপনি আমার ছেলে, আমি লোক জানাজানি শোনেন, লোক জানাজানি না করলে আপনার ছেলে যেমন অবস্থায় আমি নিয়ে আইছিলাম ঠিক তেমনি অবস্থায় একটা চুকা ছাড়া বাসায় পৌঁছে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে, আপনার আমার কোনো দরকার নেই, আপনি আমার পৌঁছায় দেন, আপনার আমি খুশি করবো। বাস আপনি চাইছেন আপনার আমি দেবো, আপনার কাছে জোর হাত করে আমি মাপ চাচ্ছি আমার ছেলের জন্য। পাগল হয়ে গেছে। 15 লাখ 15 লাখ টাকা লাগবে ভাই। 15 লাখ টাকা করলে হয় নাকি? 15 লাখ টাকা আপনি এটা আমার কাছে নাই এখন। সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনি শুধু আমাকে বলে দেন যে না ভাই আমার বাজেটের বাইরে। দ্বিতীয়বার আপনার কাছে আর ফোন যাবে না। এখন আপনার প্লিজ আপনার কাছে মাপ চাচ্ছি আমি।
আশ্চর্য ব্যাপার, মাপ চাইলে আল্লাহর কাছে চাবেন, না না আমার কাছে চাচ্ছেন কেন? কারণ আমি মাপটা করতে পারি না, বুঝতে পারছেন? আপনার কাছে যেহেতু আপনি জানেন আমার ছেলের সম্বন্ধে, আপনি আসলে একটা বিষয় হচ্ছে কি, শোনেন, যারা করে তারা একটু এরকমই হয়, দয়া মায়া মমতা তারা। সবাই তো একরকম না, সবাই তো একরকম না, না এখন সবাই তো দুনিয়া কি সবাই একরকম। আপনার হয়তো পুলিশে বললেন না, আপনার রহমত দয়া তো থাকতে পারে। আপনি কি হন ওর আব্বু? হ্যাঁ। ও আপনার তো বাচ্চা কাচ্চা আছে নাকি? আমি আপনার দুইটা ছেলে। হ্যাঁ, আমি আপনার কাছে জোর হাতে মাছ খাচ্ছি, বুঝছেন? আমার প্লিজ আপনি কি বলবো, ভাষায় খুঁজে পাচ্ছি কি বলবো। আমার দুনিয়ার কেউ নেই, আমার বাস আমার ছেলেই মনে করে, একটাই ছেলে। তা তো জানি, একটা ছেলে তা জানি, আপনার স্ত্রীর নাম কি তা জানি, ঠিক আছে, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব জানি। আপনার কি মনে হয় যে যারা এগুলো করে তারা কি ব্যাকগ্রাউন্ড চেক না করে? যার বাপ মা, শোনেন, যার বাপ মা নাই তার ছেলেরে ধরে নিয়ে সেটা কোনো লাভ হবে? তাকে মাইরে ফেলাইলেও 1 টাকা দিতে পারবে না। এমন একটা বিষয় হচ্ছে কি, শোনেন, আর আপনার ছেলেকে যেহেতু কিডন্যাপ করতে পারছি, আপনার ছেলের শরীরে যা আছে না তাতে এই 10 লাখের বুঝ পাবো না। না ভাই, বুঝতে পারছেন? এতে কি আর হয় নাকি ভাই? আমার শরীরে একটা টি শার্ট আছে, একটা 3/4 প্যান্ট আছে। শোনেন, আমি আপনার ডিসিশন জানার জন্য ফোন দিছি, ফোনে আপনার সাথে প্রেম করার জন্য না। না বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি আমি। ওসি সাহেব, স্যার, এসপি সাহেবের সাথে আমার কথা হয়েছে। দেখুন, রিফাত অপহরণ হয়েছে আপনার থানা এলাকা থেকে, কাজে বিষয়টা খুব গুরুত্বভাবে আপনাকে দেখতে হবে এবং আপনার যত রকম কৌশল আছে এখানে কৌশল খাটাতে হবে। দেখুন, এটা শিশু অপহরণের ব্যাপার। এই সমস্ত অপহরণ থেকে অনেক সময় হত্যাকাণ্ড ঘটনা ঘটে থাকে। স্যার, শিশুটিকে যেভাবে হোক জীবিত উদ্ধার করতে হবে। প্রয়োজনে আপনি হিরণকে আপনার সাথে ইনভলভ করতে পারেন, ঠিক আছে? আসুন। বাস আপনার যেমন হোক, বাস কোথায় আমি কিভাবে সব আপনার আমি যা পারি আপনার আমি দেবো আর কি। আমার রেবেলিটি আমার কথা শোনেন, এখনো শোনেন, আপনি আমার কথা শোনেন, আপনি যা পারবেন আমি তাই নেবো। আপনি এটা কিভাবে ভাবলেন? মানে এখন আমি ভাবলেন কিভাবে? এখন আমি এদিক ওদিক করে ম্যানেজ আমার হয় নাই, বুঝছেন? আমি শ্বশুর বাড়ির যে আত্মীয় স্বজন দিয়ে আমার এখনো ম্যানেজ হয় নাই। কিন্তু তাতে কিন্তু আপনার লস আইটেম দাঁড়াচ্ছে, বুঝছেন? তা তো অবশ্যই আমি বুঝতেছি তো না, কারণ আপনার ছেলেকে যে হাই পাওয়ারের ঘুমের ইনজেকশন দেওয়া হচ্ছে, তাতে ধরেন যে 28 দিনে পরে আপনি আপনার ছেলেকে নাও পাইতে পারেন। এখন 24 আওয়ার্স ম্যাচ এক একটার। এখন আপনি যতটা তাড়াতাড়ি করতে পারবেন, ততটা তাড়াতাড়ি আপনি ততটা সুস্থ অবস্থায় পাবেন। এখন মনে করেন আমার তো পারতে হবে, আপনারা যদি বলবেন আমার তো পারতে হবে না। আমি পারলে আপনাকে কাছে দিতাম না। আপনাদের শোনেন, আপনি ইচ্ছা করলে হয়তো পুলিশ প্রশাসন জানাতে পারেন, কিন্তু এটা করলে আপনি আমাকে ধরাইতে পারবেন না। হয়তো আমার কয়েকজন ছেলে পেলে আপনি ধরাইতে পারবেন, বাট একটা কথা মনে রাখেন, আপনার ফ্যামিলি সহকারে তো দাবা করে দেবো আমি ভিতরে ঢুকার সাথে সাথে, বুঝছেন? আর একটা কথা, সেটা হচ্ছে কি জানেন, যে ওই পুলিশের ভয়টা হলো আমরা পাই না, পুলিশের সাথে গোলাগুলি করতেও আমরা রেডি সব সময়, বুঝতে পারছেন? যাই হোক, শোনেন আমার কথা শোনেন, আমার ছেলের রিস্কটা নিতেন না। আমার কথা শোনেন, বলেন। মানে আমার এত কিছু দরকার নেই, আপনার ছেলে আমার অ্যাবিলিটি যা আছে আপনার দেবো না, আমার ছেলে আপনার ফিরিয়ে দেন। আপনি, আমি গরিব মানুষ, শোনেন, আমি গরিব মানুষ, আমি একদম সাধারণ একটা টেইলার, একটা দর্জির কাজ করে খাই। আমি টেইলার, আমি কত টাকা ইনকাম, বোঝেন না আমি কত টাকা ইনকাম করতে পারি? নিজের ফ্যামিলি চালায়, নিজের সংসার চালায়, কয় টাকা থাকে? আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন। বলেন। আপনি আজকে রাত 10টার ভিতরে, রাত 10টার ভিতরে 10 লাখ টাকা রেডি করবেন। টাকা কোথায় কিভাবে পৌঁছাইতে হবে এটা আমি আপনাকে বলে দেবো। তো আমার কথা বুঝতে পারছেন? আপনি সেই কথা বলছেন 10 লাখ টাকা কেমনে করতেছেন? আমার বুঝি নেই। মানে 10 লাখ টাকা আপনি থাকলে আমি বিদেশ থাকতাম নাকি ভাই? বিদেশ পরের গোলামি আমি মাস গেলে হয়তো 15-20 হাজার টাকা আমি টেইলার কাম। ঠিক আছে, আমি আপনাকে সহজ করে দিই। সেটা হচ্ছে কি জানেন, আপনি আপনার ছেলেকে ভুলে যান। না, এই নাম্বারে আর ফোন না, এটা হবেই না। এটা হচ্ছে লাস্ট ফাইনাল এন্ড মানে ফাইনাল ডিসিশন এটা। না, এটা হবে না। এটা হবে কেন? বাস আপনি ভাই হিসেবে আপনি কাল বলছেন না যে আপনার তাই হই। আমারে ভাই বলে তো আসলে কোনো লাভ হবে না, কারণ বললাম না তো আমার অবস্থা নাই। শুনেন, আমার ছেলে মাঝে তো আপনি কি কোনো ফায়দা পাবেন না, তাই না? আমার মাসুম ছেলে, আমার একটা মাসুম ছেলে আপনি মাইরে ফেলাবেন, এটা আপনি কি লাভ হবে? আমি তো আপনার শোনেন, আমি তো আপনার ছেলেকে মেরে ফেলবো না, আমি তো আপনার ছেলেকে বিক্রি করে দেবো। কথা বোঝেন নাই? মানে
এ তো মানে হইব না, এটা আপনি লাভ হবে না, মেরে ফেলাবেন আমার মাসুম ছেলে বা একজনের দিয়ে দিবেন, আপনার কি লাভ হবে তাতে? শোনেন, যারা এগুলো করে তারা লাভ লসের চিন্তা করেন। আপনার ছেলের রেজাল্ট পর্যন্ত আমি জানি। আপনি কি এইটুক জানেন? হয়তো আপনি জানতে পারেন না। আপনাকে এইটুক সহজ, আমি আপনাকে এইটুক সহজ করে দিই, বুঝছেন? আপনার ছেলেকে ধরার জন্য, শোনেন, আপনার ছেলেকে ধরার জন্য মানে আপনার ছেলে যে মানে স্কুলটায় পড়ে, বুঝছেন? ধরেন ওইখানেও আমার লোক লাগানো আছে, আপনার বাসায় লাগানো আছে, মানে বাসা বলতে আপনার এলাকায় লাগানো আছে। তো উল্টে পাল্টা কিছু করার আগে একটু আপনার ছেলের কথাটা ভাবেন। আর আজকের পর থেকে আমি আপনাকে আর ফোন দিবেন না, আপনার ছেলেকে ভুলে যান। না না, আমি বলতে পারবো না, বাস আপনার যেমনি হোক। হ্যালো মিস্টার হিরন, স্যার প্লিজ বসুন। থ্যাংক ইউ স্যার। কেমন আছেন? আপনি স্যার ভালো আছেন? জি ভালো আছি। দেখুন, সার্কেল স্যারের সাথে কথা বলুন। এসপি স্যার বিশেষভাবে আপনার নামে সুপারিশ করেছেন এই রিফাত অপহরণ মামলার ব্যাপারে। আপনার প্রিভিয়াস রেকর্ডের ভিত্তিতে উনি সুপারিশ করেছেন। আশা করি আপনি এই কাজটা খুব সাবধানে করবেন। পুলিশ অপহরণকারীদের কল লিস্ট বের করে আনার পর কিছু নাম্বার চিহ্নিত করে, তারপর সেই সব নাম্বার ব্যবহারকারীর রেজিস্ট্রেশনের কাগজ তুলে আনে। সেই সব কাগজ বিশ্লেষণ করে পুলিশ আঁতকে ওঠে। দর্শক দেখতে থাকুন অনুসন্ধানে কি বেরিয়ে আসে। দোস্ত, আরে ধৈর্য হারাইস না, শান্ত শোন। আরে থানা পুলিশ সব জায়গায় চেষ্টা করতেছে, ওই যে কি জানি যন্ত্র বসায়া, হ্যাঁ, মোবাইলে কেমনে কি করে নারী নক্ষত্র সব উদ্ঘাটন করবো, চিন্তার কারণ নাই। দোস্ত, আমি কিচ্ছু জানি না, আমি শুধু রিফাতরে চাই। এখন তো আমার ফোন দেওয়ার সময়, এখন আমি ফোন দিতে পারবো। মেমন ভাই, আপনি যে মুক্তারের যে মোবাইল সেটটা নিয়ে এলেন, ওরা যদি ফোন টোন দেয় তাহলে কথা বলবো। আমি কথা বলবো? আমার ভাই না, আর মানসিক অবস্থা তো ভালো না, বড় হয়ে আমি কথা বলবো। আচ্ছা, ভাই আমি যে বলেন এর চাচা, ঠিক আছে ভাই, আমি বলেন মুখের ভাই, ভাই আমাকে ভাই মারেন না ভাই, আমাকে বুঝলেন ভাই, আমাকে 2-3 ভাই এক সন্তান ভাই, বুঝছেন ভাই? আসলে আমরা তো আপনারাও জানেন সবকিছু, ঠিক আছে। আসলে আমি তো মারতেছেন আপনারাই, বুঝছেন না ভাই, আপনাকে কোথায় দেবো বলবেন তো ভাই? আপনাকে টাকা তো আমরা দিতে রাজি হয়েছি, কোথায় দেবো বলেন না? বললাম না 10 লাখ টাকা আর 1 টাকা কম হইলে পরে আপনি আপনার ছেলেকে দিন না। না ভাই, আপনি প্লিজ দেখেন, আমাদের তো কোনো অ্যাবিলিটি নাই, বুঝলেন? আমাদের এত অর্থ সম্পদ নেবে, আমি আমার ভাই দিয়ে দেশে থাকে, দেখা যায়। আমি বলছি না আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি টোটাল জানি, এইসব নাকে কান্না কানবেন না, তাইলে কিন্তু আপনার ছেলের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ প্যাকেট করে আপনার বাসায় পাঠাই দেবো, দেখবেন? না ভাই, এটা করেন না ভাই, আপনি ভাই আমি কিছু কম নেই ভাই, ওই যে কালকে জমিদারকে রেজিস্ট্রি করবো, ওই জমি রেজিস্ট্রি করার পরে আপনাকে টাকা দিয়ে দেবো, ঠিক আছে ভাই? আমি শুধু আপনাকে আজকে টাইম দিতে পারি, কারণ আমার পার্টি রেডি, আপনার ছেলেকে যারা তুলে দেবো সে রেডি। আমার কথা বুঝতে পারছেন? সবই তো ঠিক আছে ভাই, কিন্তু আপনি আমাকে সময় তো লাগে ভাই, কিন্তু আমার ভাই যে বিদেশে থাকছে ভাই, শুধু দেখাই যে খলিফা টেলারে কাজ করছে, কিছু কামাতে পারে ভাই, খালি দেশে আইছে এই তো, তাও সমুদ্রে একটা গাড়ি দিয়ে আসছে চালায়, বুঝলেন ভাই? 2 মাস ছুটতে আইছি। শুনলাম থানায় নাকি জিডি করলেন? না ভাই না, আমরা তো থানায় জিডি করি ভাই, আমি ঢাকা ছিলাম ভাই, আমি আইছি এই যে কিছুক্ষণ আগে আইছি। তাহলে আমার নামের উপর যায় জিডি করেন, আমার নামটা বলে দিচ্ছি, আমার নামের উপর যায় জিডি করেন, দেখেন আমার নামে কতগুলো মামলা ঝুলতেছে।
ঠিক আছে ভাই, আপনার নামের পরে কেন ই করবে? আমরা তো আমার থানায় যাবো কেন? আপনাদের সমস্যা হচ্ছে আপনার সাথে ভাই, আপনার সাথে সমস্যা হচ্ছে আপনাকে ফয়সলা হবে। ঠিক আছে ভাই, আমরা থানায় কেন প্রথম কি করতে পারি ভাই? আচ্ছা ঠিক আছে, শোনেন। হ্যাঁ ভাই, বিষয় হচ্ছে যে আজকের দিনটা সময় আছে আপনার কাছে টাকাটা অ্যারেঞ্জ করার। আগামীকালকে ঠিক সিঙ্গেল একটা লোক যে একজন নিয়ে আসবেন টাকাটা, একজন। হ্যাঁ ঠিক আছে, কোথায় আসবো কিভাবে আসবো বলবেন ভাই? প্রকার কোথায় আসবেন কিভাবে আসবেন এটা তো আমি আপনাকে বলে দেবো, এটা নিয়ে আপনার মাথা ব্যথার দরকার নেই। আপনি শুধু বলেন যে ডিল কি ফাইনাল করলেন নাকি আমি আমার সিদ্ধান্ত নেব। না, ডিল ফাইনাল বিলে কম নেন ভাই। আমরা 10 লাখ কোথায় পাবো? 10 লাখ এই মুহূর্তে তো ভাই কোথায় পাচ্ছি না আমরা। ঠিক আছে, তাহলে আপনি কি করতে চাচ্ছেন? আপনি জানেন ভাই 3 লক্ষ টাকা নেন ভাই। আপনি 3 লক্ষ টাকা নেন ভাই। 3 লক্ষ টাকা হয়েছে, 3 লক্ষ টাকা নেন ভাই। 3 লাখ টাকা? হ্যাঁ ভাই। 3 লাখ টাকা নেওয়ার জন্য আমি আরো এতখানি রিস্ক নিচ্ছি, আর 10 লাখ হলো আমার হাতের পর সারতেছে। আপনার এই টাকাটা দিয়ে আপনি আপনার ছেলেটার মানে ধরেন যে ওই কি যেন বলে না, কাজটা ঠিক করে করেন। সবই তো ঠিক আছে ভাই। জি 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 ভাই, আসলে ভাই আমি এই মুহূর্তে টাকা শোনেন কিয়াম কে কিয়াম? আমি কিয়াম ভাই। আপনার সাথে কালকে রাত্রে আমি কথা বলছিলাম, মনে আছে? জি জি বলছিলেন তো ভাই। তো একটা বিষয়